আমরা আগের দিন সংবহন বা সার্কুলেশন এটা পড়ানো শুরু করেছিলাম। ঘটনাটা কিরকম, প্রতিটি জীবদেহে, আমরা জীবদেহ বলতে মানুষকেই মনে করো, গরু ছাগলের ক্ষেত্রে একই ঘটনা হবে। প্রতিটি আমরা মানুষের দেহে বলি, প্রতিটি মানুষের দেহে বিভিন্ন রকমের জৈবিক ক্রিয়া ঘটে চলেছে। প্রতিটি জীবদেহে, প্রাণী দেহে বলি, প্রাণী দেহে বা মানুষের দেহে, তোমার মাথাটা কাছেরূপ মানুষ, আমার নিজের দেহটা নিয়ে ভাবো। প্রতিটি মানুষের দেহে বিভিন্ন রকমের জৈবিক ক্রিয়া ঘটে চলেছে। জৈবিক ক্রিয়া বলতে আমার মাথায় কি কাজ করবে? জৈবিক ক্রিয়া বলতে তোমার মাথায় কাজ করুক তোমার গিয়ে শ্বসন, তারপরে রেচন, কোষ বিভাজন, তারপরে চলন গমন, তারপরে তোমার গিয়ে পুষ্টি ইত্যাদি ঘটনাগুলো ঘটছে। প্রতিটি সংবহন ঘটছে, তাহলে প্রতিটি জীব বলতে প্রতিটি প্রাণী দেহে, আমার পাত্তা দেয় কিছুক্ষণের জন্য, ঘন্টাখানি পাত্তা দেয়। প্রতিটি প্রাণী দেহে, বিশেষ করে মানুষের দেহে বিভিন্ন রকমের জৈবিক ক্রিয়া ঘটে চলেছে। জৈবিক ক্রিয়া বলতে এইগুলো। তোমার শ্বসন সম্বন্ধে কিছুটা ধারণা আছে, শ্বসন তোমাকে পড়ানো হয়েছিল, যেটা প্রতিটি সজীব কোষে ঘটে দিবারাত্র। যে শ্বসন ক্রিয়ার ফলে কি হয়? শ্বসনের ফলে খাদ্যস্থৈতিক শক্তি তাপ শক্তি রূপে মুক্ত হয়, সেই সঙ্গে কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হয়। মনে পড়ছে? রেচন তোমাকে পড়ানো হয় না। রেচন হচ্ছে এমন একটা জৈবিক প্রক্রিয়া যার ফলে কি হয়, দেহের মধ্যে যে দূষিত পদার্থগুলো তৈরি হয় সেগুলো দেহ থেকে বের করে দেওয়া হয়। দেহ থেকে বের করে দেওয়া দূষিত পদার্থ বের করে দেওয়ার পদ্ধতিটা হচ্ছে রেচন। কোষ বিভাজন, আমরা যখন আমাদের জীবন শুরু হয়েছিল মায়ের পেটে, আমরা এসেছিলাম, আমাদের জীবন একটি মাত্র কোষ থেকে শুরু হয়েছিল। কোষ কেমন দেখতে ক্লাস 8-এ তোমার সেই সম্পর্কে ধারণা আছে। ওই একটি কোষ আজকে তোমাদের প্রায় মনে ধরো 6 লক্ষ কোটি কোষ আছে। তাহলে এই একটি কোষ ভেঙে দুটো থেকে চারটে, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, এরকমভাবে কোষ শরীরে তৈরি হয়ে আজকে তুমি এত বড় দেহ তোমার তৈরি হয়েছে। অর্থাৎ কোষ বিভাজন হয়। চলন গমন, এক জায়গায় দাঁড়িয়ে থেকে হাত পা নাড়ানো, গমন হাত পা নাড়িয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া, এগুলো সংবহন। সংবহন হচ্ছে এই যে প্রতিটি সজীব কোষে যে দিবারাত্রি শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, প্রতিটি সজীব কোষে শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রতিটি সজীব কোষে কি হয়? প্রতিটি সজীব কোষে শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। এই শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য দুটি কাঁচামাল লাগে। শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য দুটি কি লাগে? র ম্যাটেরিয়ালস লাগে। এই শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য দুটি কাঁচামাল কি লাগে? কাঁচামাল, যার একটার নাম হচ্ছে গ্লুকোজ, 2 নম্বর হচ্ছে অক্সিজেন। চালা মুখস্থ। প্রতিটি সজীব কোষে শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য দুটি উপাদান লাগে বা কাঁচামাল লাগে, একটা গ্লুকোজ আর অক্সিজেন। আমরা একটা জীব দেহ, আমার এই দেহটার মনে করো এখানে যে কোষগুলো আছে, এখানে তাহলে শ্বসন প্রক্রিয়াটা সারা দেহেই হচ্ছে, এখানকার কোষগুলোতে শ্বসন হবে। তাহলে এখানে কি দরকার? গ্লুকোজ পৌঁছানো দরকার,
অক্সিজেন পৌঁছানো দরকার। গ্লুকোজ কোথা থেকে পাওয়া যাবে? আমরা যে খাদ্যের পরিপাক করলাম দুদিন আগে, সে খাদ্যের ক্ষুদ্রান্ত দ্বারা কি হচ্ছে? খাদ্যের সারাংশ শোষিত হচ্ছে। শর্করা জাতীয় খাদ্যের সারাংশই তো গ্লুকোজ। শর্করা জাতীয় খাদ্যের সারাংশ হচ্ছে, আরে ভাত রুটি সবজি যা খাচ্ছি, ফল, সেখান থেকে গ্লুকোজ মেনলি বেরোয়। সেই গ্লুকোজটা কী হবে? এখানে আসে, পৌঁছানো দরকার। কে এনে দেবে? ক্ষুদ্রান্ত তো পেটের মধ্যে আছে। পেটটা এটা, তার ভিতরে সরু নালী, পেঁচানো নালী, ওখান থেকে তাহলে গ্লুকোজ এখানে আমার হাতে পৌঁছাতে হবে। হ্যাঁ, আবার আমরা প্রশ্বাস প্রক্রিয়া, এরকম প্রশ্বাস প্রক্রিয়া বায়ু থেকে বায়ু টানলাম, বায়ু টানলে পরেও আমাদের ভিতরে ফুসফুস আছে, ফুসফুস, যাকে হিন্দি বলে হ্যাপড়া, হ্যাপড়া হ্যাপড়া বলে ওটাকে, লাংস। ওই ফুসফুস কি করে? বায়ুর অক্সিজেনটাকে, বায়ু থেকে অক্সিজেনটাকে আলাদা করে নিয়ে নেয়। এবার সেই অক্সিজেনটা কি করে? আমাদের শরীরের ভিতরে রক্ত আছে, সেই রক্ত অক্সিজেনটাকে নিয়ে নেয়, নিয়ে সংবহন প্রক্রিয়া, যেটা আমরা আজকে পড়তে চলেছি সংবহন, সেই সংবহন প্রক্রিয়ায় ফুসফুস থেকে অক্সিজেন কোথায় নিয়ে আসে? এখানে হাতের মধ্যে নিয়ে আসবে, পায়ের পাতায় নিয়ে যাবে, মাথায় নিয়ে যাবে। আবার ক্ষুদ্রান্তের গ্লুকোজ ওই রক্তই কী করবে? সংবহন প্রক্রিয়ায় কী করবে? দেহের বিভিন্ন জায়গায় যেখানে যেখানে দরকার সেখানে সেখানে পৌঁছে দেবে এই গ্লুকোজ। তাহলে সংবহন প্রক্রিয়া কি হয়? তোমার ক্ষুদ্রান্তের ভিলাই দ্বারা শোষিত, ক্ষুদ্রান্তের ভিলাই দ্বারা শোষিত খাদ্যের সারাংশ। খাদ্যের সারাংশ বলতে আমরা কি বুঝি? গ্লুকোজ বুঝি, অ্যামাইনো অ্যাসিড বুঝি, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল বুঝি। এছাড়া কি? জল, জলটাকেও টেনে নেয় না। ভিটামিন, খাদ্যের সঙ্গে ভিটামিন আমাদের শরীরে ঢোকে, সেটাকেও কি করে? টেনে নেয় ভিটামিন। খনিজ লবণ, সেটাকেও ওই ক্ষুদ্রান্তের ভিলাই দ্বারা শোষিত হয়। এরপরে কি হয়? আমাদের শরীরের মধ্যে কতগুলো অন্তঃক্ষরা গ্রন্থি আছে। আমাদের শরীরের মধ্যে কতগুলো কি আছে? অন্তঃক্ষরা গ্রন্থি, যে গ্রন্থি থেকে হরমোন খরিত হয়। আমাদের দেহের মধ্যে কতগুলো অন্তঃক্ষরা গ্রন্থি আছে। যেমন এই মাথা যেটা আছে, মাথার ভেতরে, খুলির ভিতরে পিটুইটারি গ্রন্থি আছে, ওখান থেকে বিভিন্ন রকমের হরমোন খরিত হয়। হ্যাঁ, আমার এই গলার এখানে থাইরয়েড গ্রন্থি আছে, ওখান থেকে হরমোন খরিত হয়। আমাদের পেটের ভিতরে কিডনি আছে, শিম বীজের মতো, ওর উপরে তোমার কি অ্যাড্রেনাল নামক একটা গ্রন্থি আছে, ওখান থেকে অ্যাড্রিনালিন নামক হরমোন খরিত হয়। এই হরমোনগুলো আমাদের শরীরে বিভিন্ন তোমার কি বিপাকীয় ক্রিয়ায় অংশগ্রহণ করে থাকে। যেমন বা বিভিন্ন কীরকম, এই আমাদের মাথা থেকে যে বেরোচ্ছে তোমার ICSH, ইন্টারস্টেশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, ইন্টারস্টেশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, এগুলা, এই হরমোন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা পরে করব। এই হরমোন খরিত হওয়ার জন্য কি হবে? তোমার ছেলেদের ক্ষেত্রে দেখা যাবে গোপ বেরোবে, শরীরের গঠনগত পরিবর্তন হবে। হ্যাঁ, মানে মস্তানের মতো শরীর তৈরি হবে। হ্যাঁ, ওই একটা ক্লাস 6-এর ছেলে যে নাদুস নুদুস চেহারাটা, ওটা যখন 15-18 বছর বয়স হবে, ওই নাদুস নুদুস চেহারা দেখা, তখন শরীরের মধ্যে একটা মাসেলটা শক্ত হওয়ার অবস্থা তৈরি হয়। মেয়েদের ক্ষেত্রেও তাই হয়। মেয়েদের ক্ষেত্রে তোমার যে ফলিকল স্টিমুলেটিং হরমোন আছে, ওটা ওখান থেকে বেরোয়, ওখান ওদের শারীরিক গঠনগত পরিবর্তন হয়। এগুলো নিয়ে আমরা পরে আলোচনায় অংশগ্রহণ করব। আমরা বলছি এই যে ওই যে হরমোনটা মাথায় তৈরি হলো, ওখান থেকে আমাদের হরমোনটা কোথায় যাবে? যেমন ছেলেদের ক্ষেত্রে রেচন অঙ্গে গিয়ে পৌঁছাবে। মাসেল সজীব কোষের, সজীব কোষ, ঠিক আছে। তাহলে সংবহনটার সংজ্ঞাটা কি বলেছিলাম? যে জৈবিক প্রক্রিয়ায় তরল মাধ্যমে সুনির্দিষ্ট পথে, এরকমভাবে লিখি, যে জৈবিক প্রক্রিয়ায়, যে জৈবিক প্রক্রিয়ায়, কারণ সংবহন একটা জৈবিক প্রক্রিয়া, যে জৈবিক প্রক্রিয়ায়
তরল মাধ্যমে তরল তরল মাধ্যমে সুনির্দিষ্ট পথে সুনির্দিষ্ট তরল মাধ্যম বলতে তোমাকে রক্ত লসিকা এদের কথা বলবো পরে। তরল মাধ্যমে সুনির্দিষ্ট পথে খাদ্যের সারাংশ ভিটামিন খনিজ লবণ জল এবং অন্তঃক্ষরা গ্রন্থি থেকে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হরমোন নির্দিষ্ট অঙ্গে পৌঁছায় এবং যে জৈবিক প্রক্রিয়ায় তরল মাধ্যমে সুনির্দিষ্ট পথে খাদ্যের সারাংশ ভিটামিন খনিজ লবণ জল এবং অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত নির্দিষ্ট অঙ্গে পৌঁছায় এবং শ্বাসবায়ু নির্দিষ্ট স্থানে পৌঁছে দেয় এবং সেই সঙ্গে কি করে বিপাক্রিয়া উৎপন্ন অপচিতি বিপাক ক্রিয়ায় উৎপন্ন দূষিত পদার্থ, যেগুলো আমাদের শরীরে দরকার নেই, দূষিত পদার্থ কি করে নির্দিষ্ট রেচন অঙ্গে পৌঁছে দেয় তাকে বলে সংবহন, সার্কুলেশন। মুখস্থ করা দায়িত্ব নেব এখন। কিভাবে মুখস্থ করব? হচ্ছে খাদ্যের সারাংশ বলতে আমরা কি বুঝি? খাদ্যের সারাংশ বলতে বোঝা হয় কি শর্করা জাতীয় খাদ্যের সারাংশ। গ্লুকোজ, শর্করা কোনগুলো? ভাত, রুটি, সবজি, ফল এগুলো। আচ্ছা, প্রোটিন জাতীয় খাদ্যের সারাংশ কি? অ্যামাইনো অ্যাসিড। প্রোটিন জাতীয় মাছ, মাংস, ডিম এগুলো হচ্ছে প্রোটিন জাতীয়, এদের খাদ্যের সারাংশ হচ্ছে কি? অ্যামাইনো অ্যাসিড। আর ফ্যাট জাতীয় খাদ্যের সারাংশ হচ্ছে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারিন। ফ্যাট জাতীয় খাদ্য কোনো তেল, চর্বি এগুলো হচ্ছে ফ্যাট জাতীয় খাদ্য। কিছু শুনলি? কি বললাম এই মাত্র? কি বললাম? যে জৈবিক প্রক্রিয়া তরল মাধ্যমে সুনির্দিষ্ট পথে খাদ্যের সারাংশ ভিটামিন খনিজ লবণ জল, এদিকে তাকা, খনিজ লবণ জল এবং বায়ুর অক্সিজেন প্রতিটি সজীব কোষে পৌঁছায়। প্রতিটি সজীব কোষে পৌঁছায় এবং অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত এবং অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত
হরমোন, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হরমোন নির্দিষ্ট অঙ্গে পৌঁছায়। হয়েছে? এবার এই লেখাটা বুঝে দেবো। নির্দিষ্ট অঙ্গে পৌঁছায় এবং সেই সঙ্গে অপচিতি বিপাকে উৎপন্ন দূষিত পদার্থ, অপচিতি বিপাকের ফলে উৎপন্ন দূষিত পদার্থ নির্দিষ্ট রেচন অঙ্গে পৌঁছে দেয়, তাকে বলে সংবহন। এটা মুখস্থ করো, একটু শুধু চেঞ্জ করেছে আর কিছু। যে জৈবিক প্রক্রিয়ায় তরল মাধ্যমে সুনির্দিষ্ট পথে, তরল মাধ্যম মানে রক্ত এবং লসিকা, তোমাকে পড়ানো হবে ওগুলো নিয়ে। সুনির্দিষ্ট পথ বলতে রক্তবাহ কথা বলা হচ্ছে। রক্তবাহ মানে শিরাধমনী হবে। আমাদের দেহটা যদি চেরা যায়, ওর ভেতরে অনেক সরু মোটা বিভিন্ন রকমের পাইপলাইন পাওয়া যাবে। যে পাইপলাইনগুলোকে আমি সুনির্দিষ্ট পথ বলছি। খাদ্যের সারাংশ ভিটামিন, জল, খনিজ লবণ, জল এবং বায়ুর অক্সিজেন প্রতিটি সজীব কোষে পৌঁছায়। প্রতিটি সজীব কোষে পৌঁছায় এগুলো। তারপরে কি, অন্তঃক্ষরা গ্রন্থিতে খরিত হরমোন নির্দিষ্ট অঙ্গে পৌঁছায়। অন্তঃক্ষরা মানে মাথার পিটুইটারি গ্রন্থি থেকে যে হরমোন বেরোচ্ছে, যেখানে যেটা দরকার, ওটা আমার সব জায়গায় দরকার নেই। আমার যেটা তোমার ইন্টারস্টেশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন যেটা আছে, ওটা সারা দেহের মধ্যে ছড়ানো দরকার নেই। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আছে, এটা শুধু এখানে গলার এখানে আসলে হয়। থাইরয়েড গ্রন্থিতে এসে পৌঁছালেই হয়, অন্য জায়গায় যাওয়া দরকার নেই। সেই সঙ্গে অপচিতি বিপাক ক্রিয়া উৎপন্ন দূষিত পদার্থ নির্দিষ্ট রেচন অঙ্গে পৌঁছায়। অপচিতি বিপাক মানে শ্বসন, দূষিত পদার্থ মানে যেমন অপচিতি শর্করাজাত খাদ্যের অপচিতি বিপাকের ফলে উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড, ওটা ফুসফুসে গিয়ে পৌঁছায়। আবার যেটা আমরা প্রোটিন জাতীয় খাদ্য খাই, তার অপচিতি বিপাকের ফলে উৎপন্ন হয় ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ওগুলো কি করবে, ওটা কিডনির মাধ্যমে কিডনি থেকে পৌঁছায়। চলো এটা মুখস্থ করার চেষ্টা করুন। সংবহন হয়েছে। সংবহন মানুষের যে সংবহন প্রক্রিয়াটা যে তন্ত্রের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে, সেটা যে সংবহন তন্ত্র, মানে সংবহনে সাহায্যকারী বিভিন্ন অঙ্গগুলোকে একসঙ্গে বলে সংবহন তন্ত্র। সংবহন তন্ত্র, সার্কুলেটরি সিস্টেম বা সার্কুলেশন সিস্টেম। এই সংবহন তন্ত্র মানে সংবহনে সাহায্যকারী অঙ্গগুলি মিলিত হয়ে যে তন্ত্র গঠন করে, তাকে সংবহন তন্ত্র বলা হয়। সংবহনে সাহায্যকারী অঙ্গগুলি মিলিত হয়ে যে তন্ত্র গঠন করে, তাকে সংবহন তন্ত্র বলা হয়। সংবহন তন্ত্রের উপাদান কী কী অঙ্গ ওখানে কাজ করছে? এটা যে হৃৎপিণ্ড, 2 নম্বর রক্তবাহ, 3 নম্বর রক্ত। এই 3টি অংশ রয়েছে। রক্ত সংবহনতন্ত্রের অন্তর্গত বিষয়গুলো কী কী আছে? সংবহনতন্ত্রের অন্তর্গত উপাদান হৃৎপিণ্ড, রক্তবাহ, রক্ত, এইটুকুন থাকলেই হবে। প্রথমে হৃৎপিণ্ড নিয়ে আমরা চিন্তা করি। আমাদের যে দেহটা আছে, এই যে আমার কথা চিন্তা করো, আমার এটা যে বুকের পাঁজর, এখানে এই মাংসর যদি এখান থেকে চামড়ার ছালটা ছাড়িয়ে নেওয়া যায়, তাহলে যে এরপরে পাঁজর বেরোবে। ওই পাঁজরের ভিতরে বাদিক ঘেঁষে, আমার হাতের বাদিক ঘেঁষে কী আছে, এটা এইরকম একটা তোমার এরকম কাত করা থাকবে, অবশ্য নজর রাখো। এরকম একটা তোমার গিয়ে শাঙ্খব আকৃতির, শাঁখের মতো বা ডাবের মতো এরকম একটা অঙ্গ আমার এরকম 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 ই করে থাকবে। তোমার যদি এরকম ঘটনা থাকে, এটা যদি লেফট সাইড ধরো, এটা রাইট সাইড, আমার হাতের লেফট, তোমার হাতের লেফট, আমার রাইট, তোমার হাতের রাইট,
এটাকে বুকের মধ্যে এরকম সেট করা যায়। এখানে 2/3 অংশ, 2/3 অংশ, 2/3 অংশ বাঁদিক ঘেঁষে থাকে, আর 1/3 অংশ কোথা থাকে, ডান দিক ঘেঁষে। এরকম একটা এরকম বেঁকে থাকবে, বেঁকে, খারাপভাবে থাকে না। এইরকম একটা মাংসল পিণ্ড আমার এখানে রয়েছে, যেটা অনবরত কী করছে, মানে একটা নির্দিষ্ট তালে মানে সংকোচন প্রসারিত হচ্ছে। মানে সংবহনতন্ত্রের অন্তর্গত যে পেশিবহুল পেশি, এই তুমি যদি মাংসর দোকানে যাও খাসির মাংস কেনার জন্য, ওখানে দোকানদারকে যদি বলো যে দেখি হৃৎপিণ্ডটা দেখান তো আমাকে, কেমন দেখিয়ে দেবে। তুমি বাড়িতে নিচে দোকান বাড়িতে নিতেও দেবে। ওই একটা খাসির বা পাঁঠার যে হৃৎপিণ্ড যেমন আমাদের দেহের মধ্যে হৃৎপিণ্ডটা ওই রকমই আছে, আমাদের তার সাইজ একটু বড় আছে। আমাদের হৃৎপিণ্ডের ওজন 300 গ্রামের মতো। কতটা ওজন? 300। এটা কি তোমার মাংসল পিণ্ড। তাহলে কি সংবহনতন্ত্রের অন্তর্গত, সংবহনতন্ত্রের অন্তর্গত পেশিবহুল যে ফাঁপা, পেশিবহুল যে ফাঁপা অঙ্গটির ছদ্ম দন্ত নয়, ছদ্ম নির্দিষ্ট ছদ্ম নির্দিষ্ট ছন্দে লিখে দেই, নির্দিষ্ট ছন্দে সংকোচন ও প্রসারণ প্রক্রিয়ার মাধ্যমে কি করছে, সারা দেহে সংবহন প্রক্রিয়াটি সম্পন্ন করে চলেছে তাকে বলে হৃৎপিণ্ড, হার্ট, HEART, হার্ট, হৃৎপিণ্ড। সংবহনতন্ত্রের অন্তর্গত পেশিবহুল মানে মাংসপেশি আছে, মাংসপেশিযুক্ত, রাবার এইসব বেলুনের মতো নয়। বেলুনটাও ফাঁপা, বেলুন ফুলার ওটাও ফাঁপা, কিন্তু ওটা বেশি মাংসল অংশ নেই, এটাতে মাংস রয়েছে। সংবহনতন্ত্রের অন্তর্গত পেশিবহুল যে ফাঁপা অঙ্গটির নির্দিষ্ট ছন্দে, তালে, একবার তাড়াতাড়ি সংকুচিত হলো, আস্তে আস্তে ওরকম নয়, সমান তালে হয়ে যাচ্ছে, এরকম। এবার সংকোচন হচ্ছে, প্রসারণ হচ্ছে, নির্দিষ্ট ছন্দে সংকোচন ও প্রসারণ প্রক্রিয়ার মাধ্যমে কি করে, সারা দেহে সংবহন প্রক্রিয়াটি সম্পন্ন করে চলেছে তাকে বলে হার্ট, হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডটা মানুষের মানে মানুষের বলতে একটা পূর্ণবয়স্ক মানুষ বলে দাও, যে কোনো মানুষ হলে হবে না, পূর্ণবয়স্ক একজন মানুষের হৃৎপিণ্ডের ভর কত, 300 গ্রাম। পূর্ণবয়স্ক একজন মানুষের হৃৎপিণ্ডের ভর কত, 300 গ্রাম। এই হৃৎপিণ্ড সম্পর্কে একটু আমরা জিনিস জানি। হৃৎপিণ্ডটার 30 স্তরীয় আবরণ আছে। হৃৎপিণ্ডের গায়ে 30 স্তরীয় আবরণ। যেমন তুমি খালি গায়ে থাকলে তোমার কোনো আবরণ নেই, তুমি গেঞ্জি পরলে একটা আবরণ তৈরি হলো, গেঞ্জির পরে কি করলে, একটা জামা পরলে আরেকটা আবরণ তৈরি হলো, জামার উপরে আর কী করলে, একটা সোয়েটার পরলে, তারা 30 স্তরীয় আবরণ হলো কি না। এইরকম হৃৎপিণ্ডটা, এই যে হৃৎপিণ্ডটা এরকম সাংকব আকৃতির হয়। এটা আমাদের যে পাঁজর রয়েছে, পাঁজর
পাঁজরের দুপাশে দুটি ফুসফুস আছে, সেই ফুসফুস দুটার মাঝখানে একটু বাঁদিক ঘেঁষে এই হৃৎপিণ্ডটি অবস্থিত, শঙ্খ আকার হৃৎপিণ্ডটি অবস্থিত। কোথায়? আমাদের পাঁজর অস্থির ভেতরে দুই ফুসফুসের মাঝে বাঁদিক ঘেঁষে, বুঝতেই পারছো, 2-এর 3 অংশ বাঁদিকে থাকবে আর 1/3 অংশ ডান দিকে থাকবে। হৃৎপিণ্ডের ভর 300 গ্রামের মতো। হৃৎপিণ্ডটি কোথায় অবস্থান করছে? অবস্থান হচ্ছে মানে অস্থি, আমাদের পাঁজর অস্থির মধ্যে দুই ফুসফুসের মাঝে, দুই ফুসফুসের মাঝে, দুই ফুসফুসের মাঝে বাঁদিক ঘেঁষে, বাঁদিক ঘেঁষে কি থাকে? আরে তির্যকভাবে থাকে, তির্যকভাবে অবস্থিত। ফুসফুসটা কোথায় অবস্থিত? পাঁজর অস্থির মধ্যে। বুকের যে পাঁজর, সেই পাঁজর অস্থি দুই ফুসফুসের মাঝে বাঁদিক ঘেঁষে তির্যকভাবে থাকে, খারাপ উলম্বভাবে নয়, এরকম বেঁকে থাকে। হৃৎপিণ্ডটি দেখতে কেমন? হৃৎপিণ্ডটি দেখতে শঙ্খব আকৃতির, শঙ্খব দন্ত সহায়কার দেখতে উময় ক্ষয়, শঙ্খব আকৃতির, আর একটু জানো, এই হৃৎপিণ্ডটি 3টি 3 স্তরীয় আবরণ দ্বারা আবৃত। হৃৎপিণ্ডটি 3 স্তরীয় আবরণ দ্বারা আবৃত। হৃৎপিণ্ড মানে আমাদের মানুষের হৃৎপিণ্ড কি আছে? মানুষের হৃৎপিণ্ড ত্রিস্তরীয় আবরণ দ্বারা আবৃত। আবরণ মূর্ধন্য দ্বারা আবৃত। মানুষের হৃৎপিণ্ডটা ত্রিস্তরীয় আবরণ দ্বারা আবৃত। সেই আবরণগুলো কি? যেটা তোমাকে বুঝালাম, খালি গা, কোনো আবরণ নেই, গেঞ্জি পরেছো একটা আবরণ, জামা পরেছো আরেকটা আবরণ, সোয়েটার পরেছো আরেকটা আবরণ। তাহলে এরকম হৃৎপিণ্ড 3টি আবরণ দ্বারা আবৃত। সেই আবরণগুলো, এই যে হৃৎপিণ্ডটা আছে এর গায়ের মধ্যে এরকম একটা আবরণ রয়েছে। এই আবরণটার নাম হচ্ছে অ্যান্ডোনিউরিয়াম। অজফলা আকার, এ দন্ত 9 ওকার, অ্যান্ডোনিউরিয়াম। এরপরে হচ্ছে পরে আরেকটা আবরণ স্তর আছে, তারপর আরেকটা আবরণ স্তর আছে। অ্যান্ডোনিউরিয়াম, পেরিনিউরিয়াম। এই মাঝের স্তরটার নাম দ্বারা মনে করি, এই বাইরেরটা হচ্ছে পেরিনিউরিয়াম। তাদের একটু ভুল করা হয়ে গেছে। হৃৎপিণ্ডের যে বাইরের ত্রিস্তরীয় আবরণটা আছে এটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। আমি ভুল করেছিলাম, এটা এন্ডোকার্ডিয়াম। তারপরে মায়োকার্ডিয়াম, আর এটা হচ্ছে অ্যাপিকার্ডিয়াম। বাইরেরটার নাম হচ্ছে অ্যাপিকার্ডিয়াম। এই 3টি আবরণকে একসঙ্গে বলা হয় কি?
পেরিকার্ডিয়াম। এই তিনটি আবরণকে একসঙ্গে বলে পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম। আমাদের হৃৎপিণ্ডটি ত্রিস্তরীয় আবরণ দ্বারা আবৃত। কি আবরণগুলোর নাম কি? সবচেয়ে ভেতরে যে স্তরটা আছে, যেমন ডিমের খোলস ছাড়ালে শক্ত খোলস একটা আছে, তার ভেতরে আরেকটা পাতলা আবরণ আছে, ওটা দ্বিস্তরীয় আবরণ। লক্ষ্য করেছো? ডিমের খোলস ছাড়ালে, আজকে ডিম সিদ্ধ করবে একটা গিয়ে, শক্ত খোলস, ওটা একটা আবরণ, ওটা এটা কি তোমার কি এপি বাইরেরটার। তারপরে এন্ডো ভাত পাতলা একটা আবরণ, যেটা অনেকে ফেলে দেয় আর খেয়েও নেয়, তো ওটা হচ্ছে এন্ডো। কিন্তু এখানে হৃৎপিণ্ডের ক্ষেত্রে ত্রিস্তরীয় আবরণ আছে। প্রথম ভিতরের আবরণটা আছে এন্ডোকার্ডিয়াম, মাঝের স্তরটার নাম আছে মায়োকার্ডিয়াম, আর তারপরে বাইরে যে এপিকার্ডিয়াম। এই তিনটি আবরণকে একসঙ্গে বলে পেরিকার্ডিয়াম। তোমার পরীক্ষায় যখন জিজ্ঞেস করবে হৃৎপিণ্ডের বহির আবরণটা কী বলা হয়, উত্তর বলবে পেরিকার্ডিয়াম। যদি বলে হৃৎপিণ্ডের আবরণ একটার জায়গা শূন্যস্থানে এক জায়গায় একটা আছে, তখন এই পেরিকার্ডিয়াম হবে। যদি বলা হয় হৃৎপিণ্ডের বহিরাবরণটি কস্তরীয়, ত্রিস্তরীয়, আবরণগুলোর নাম কি, তখন এইগুলো আসবে এন্ডোকার্ডিয়াম, এন্ডো মানে ভেতরে, মায়ো মাঝে, আর এপিকার্ডিয়াম মানে বাইরে। এগুলো কি? হৃৎপিণ্ডের ত্রিস্তরীয় আবরণ। এই আবরণগুলোর মাঝে কি থাকে? কিছু তো থাকে। এই আবরণগুলোর মাঝে এক রকমের তরল থাকে। এই আবরণগুলোর মাঝে কি থাকে? এক রকমের তরল থাকে। এরকম লিখে ফেলো। আবরণগুলোর মাঝখানে যে তরলটা থাকে, এখানে যে তরলটা তোমাকে দেখাচ্ছি, এই যে তরলটা, এই তরলগুলোর নাম কি? তোমার গিয়ে পেরিকার্ডিয়াল তরল, পেরিকার্ডিয়াল, পেরিকার্ডিয়াল তরল। পেরিকার্ডিয়াল নামক এক রকমের তরল থাকে, পেরিকার্ডিয়াল নামক এক রকমের তরল। একটা কাজ করছে না, একটা না কাজ। একটা বাড়িতে ঢুকলে পরে আমরা কি বিভিন্ন রকমের খুপড়ি দেখতে পাই। ঘর আছে, হ্যাঁ, রান্নাঘর, শোয়ার ঘর, মানে বাথরুম, পায়খানা, এরকম সব রয়েছে। এরকম আমাদের যে হৃৎপিণ্ডটা আছে, আমরা বললাম হৃৎপিণ্ডটা শাঙ্খ বা শাকের মতো ফাঁপা। তাহলে ওর ভেতরটা যদি আমরা চিরে দেই, আমাদের হৃৎপিণ্ড যদি লম্বচ্ছেদ করি, কি দেখতে পাবো? চারটি প্রকোষ্ঠ দেখতে পাবো, কুঠুরি দেখতে পাবো। কুঠুরি মানে থাকার জায়গা। আমাদের যে হৃৎপিণ্ডটা আছে, যদি হৃৎপিণ্ডটা লম্বচ্ছেদ করি, হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ, হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ পরীক্ষায় আসবে। আঁকাটা আমার সঙ্গে সঙ্গে, হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ আঁকাটা আমার সঙ্গে সঙ্গে। হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ করলে পরে কেমন দেখাবে? এই রকম দেখাবে। নজর এদিকে, এরকম একটা এক চান্সে করার চেষ্টা করো, এইরকম জিনিস। এই আঁকাটা দিকে একটু লক্ষ্য রাখতে হবে। কি করলাম? আঁকাটা দিকে লক্ষ্য রাখো। এরকম হেলে তো রয়েছে,
এদিকে নিচের দিকে দেখ, এদিকের মাংসপেশিগুলো কি মোটা, এদিকে পাতলা, এটাই ঘটনা ঘটে। চলো এটুকুন তৈরি করো, বাকিটা পরে হবে। এবারে দেখো, এবার এখান থেকে এরকম আরেকটা প্রকোষ্ঠ এরকম আছে, আমরা হৃৎপিণ্ডে যেটা এই যে চারটা প্রকোষ্ঠ, একটা দুটো তিনটে চারটে, এই প্রকোষ্ঠটা বড় হয়ে গেছে তো, চারটা প্রকোষ্ঠে মোটামুটি একই রকম সাইজের হবে, চারটি প্রকোষ্ঠ কীরকম হবে, একই রকম সাইজের হবে। আর এই জায়গাগুলো, এই জায়গাটা দেখো একটু, এখানে যতটা চওড়া এখানে ততটা চওড়া আছে কি, এদিকে তাকাও, এখানে যতটা চওড়া এই জায়গাটা ততটা চওড়া আছে নেই, অতএব নতুন করে আরেকবার রাখবো। আঁকা যাদের হয়েছে ঠিক মতো তারা নতুন করে আরেকবার, হলেও আরেকবার আঁকো, না হলে আরেকবার আঁকো। এই জায়গাটা খাঁজ খাঁজ মোটা 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 খাঁজ থাকবে, এই জায়গাটা লক্ষ্য রাখো কী করে ফেললাম, আগের বার সেরকম করিনি, লক্ষ্য রাখ। এই জায়গাটা লক্ষ্য রাখো, আগের বার এইভাবে করিনি, এবার ঠিক করে করো। এই পাঁচিলটা এনে এখান থেকে একটা পথ তৈরি করে দিলাম বাইরের দিকে যাওয়ার জন্য, লক্ষ্য রাখো। এখান থেকে শুরু করে এদিকে ভেতর থেকে, এদিকে লক্ষ্য রাখ, এই ভেতর থেকে যাচ্ছে, এরকম আসছে, এদিক থেকে আসবে, এই নজর রাখো।
আর এখানে এরকম খাঁজ খাঁজ এই দেওয়ালটা কম চওড়া থাকবে। হ্যাঁ, এরকম ফাইবার থাকবে। হয়েছে? এটার হৃৎপিণ্ডের রূপটাকে ঠিক মতো দিতে কি করছি, এরকম একটা অর্ধেক ফালি তো এই করে দিলাম, তাতে কি হলো, হৃৎপিণ্ডের লম্বচ্ছেদটা ক্লিয়ার হলো। এটা যে শাঙ্খ বা একটা ডাবটাকে উপর থেকে নিচে যদি কাটা যায় এরকমভাবে উপর থেকে নিচে, তাহলে এরকম দেখতে হয়ে যাবে অর্ধেক ফালি। আর অর্ধেকটা জুড়ে দিলে এটা গোটা শাঙ্খ বা আকৃতি হয়ে যাবে। আচ্ছা, এবার এদিকে তাকাও, এদিক থেকে একটা রক্তনালী এখানে ঢুকেছে, নজর এদিকে থাকুক। এই যে রক্তনালীটা এখান থেকে এরকম ভিতর দিয়ে গেছে, গিয়ে এখানে মুক্ত হয়েছে। এটার নাম হচ্ছে নিম্ন মহাশিরা। এটার নাম কি? নিম্ন মহাশিরা। নিম্ন মহাশিরা। তুই আর ভরতকে ফোন করে দিস আগে। নিম্ন মহাশিরা। আর উপর থেকে একটা রক্তনালী নিচের দিকে নেমেছে, তাকাও। এটার নাম ঊর্ধ্ব মহাশিরা। ঊর্ধ্ব মহাশিরা হয়েছে। এখানে 4টি প্রকোষ্ঠ, এদের আগে নাম দেয়। এটার নাম হচ্ছে ডান অলিন্দ। ডান অলিন্দ। এটা ডান নিলয়। এটা বাম অলিন্দ। বাম নিলয়। এটা ভুলে যাওয়ার কোনো গল্প থাকবে না। উপরে প্রকোষ্ঠ দুটোকে অলিন্দ, নিচেরগুলোকে নিলয় বলে। এটার কোনটা ডান কোনটা বাম এটা বোঝার জন্য কি করব, এটাকে আমার বুকের মধ্যে সেট করব। বুকের সামনে এরকমভাবে তো কল্পনা করব আমার হাতের ডান দিকটা ডান, বাঁ দিকটা বাম। হলো। এই যে এদিকে দেখো, এখানে দাদা, এই যে একটা মাংসপিণ্ড নিচের দিকে ঝুলছে না, এখানে একটা মাংস, এদিকে দেখো এরকম একটা থাকবে। এই যে একটা মাংসপিণ্ড নিচের দিকে ঝুলছে, হ্যাঁ, এটা কপাট বলে। এটার নাম ত্রিপত্র কপাটিকা, ট্রাইকাসপিড ভালভ। এটা ত্রিপত্র কপাটিকা। ত্রিপত্র কপাটিকা। ত্রিপত্রক কপাটিকা। ত্রিপত্র কপাটিকা। হয়েছে? ডাইনা দ্বারা এখানে এই যে মাংসপিণ্ড নিচের দিকে ঝুলছে, এই কপাটের উদ্দেশ্যটা কি? শুধু একদিকে খোলে। এই দরজা কি শুধু ভিতর দিকে খোলে, বাইরের দিকে খোলে? এই কপাট শুধু নিচের দিকে খুলবে, উপরের দিকে খুলবে না। এটাই কপাটের উদ্দেশ্য। কপাট মানে ভাল্ভ, মানে ত্রিপত্রক ভাল্ভ। ত্রিপত্রক কপাটিকা। 3টি পত্রক আছে। এটা যে দ্বিপত্রক কপাটিকা। দ্বিপত্রক কপাটিকা। একটা জিনিস তাকিয়ে দেখো, ত্রিপত্র কপাটিকা কোথায় আছে? ডান অলিন্দ আর ডান নিলয়ের সংযোগস্থলে। দ্বিপত্র কপাটিকা কোথায় আছে? দাদা, দ্বিপত্র কপাটিকা বাম অলিন্দ বাম নিলয়ের সংযোগস্থলে। বুঝছে? এবার এই যে ডান নিলয় থেকে উপর দিকে রক্তনালী উঠে গেছে, এই রক্তনালীর নাম হচ্ছে ফুসফুসীয় ধমনী।
ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় ধমনী ফুসফুসের দিকে গেছে, দুদিকে দুটো ভাগ হয়ে গেছে, দুটো ফুসফুসে দুটো নালী ঢুকে চলে যাবে। ফুসফুসীয় ধমনী, এই ফুসফুসীয় ধমনীর মাঝে একটা কপাট আছে। কি আছে? কপাট। এই কপাটটা এই রকম জায়গায় আছে। দাদারে তাকা, এরকম একটা ডিম বানাও। আরে বানা ডিম, ডিম বানিয়েছো। এই ডিমের মধ্যে তাকাও, এরকম একটা এরকম চাপ আঁকবো, এরকম একটা চাপ আঁকবো, এরকম একটা চাপ আঁকবো। এটার নাম অর্ধচন্দ্রাকার কপাটিকা বা পালমোনারি কপাটিকা। পালমোনারি কপাটিকা, এই কপাটিকাটার নাম কি? পালমোনারি। আরে কপাটিকা, তাকাও। পালমোনারি তিনটি মাংসপিণ্ড এরকম পরপর রয়েছে, তিনটা পাল্লা আছে। এটা যে পালমোনারি কপাটিকা, পালমোনারি কপাটিকা, পালমোনারি কপাটিকা। এবার এই যে বাম নিলয়ের এখানে একটা ফাঁকা জায়গা রয়েছে না, এখান থেকে মহাধমনী উৎপন্ন এগিয়ে চলেছে। মহাধমনী কি করব? আবার এরকম একটা ডিম বানাই, বানা ডিম বানাও। ডিম, ডিমের এখানে হলো। এবার এই ডিম থেকে এরকম রক্তনালী উপর দিকে উঠে গেছে, তাকাও। এই রক্তনালীটা আমি এখানে দেখাতে পারছি না, এটা ভেতর দিয়ে চলে গেছে। এই কল্পনা করো এরকম ভেতর দিয়ে গেছে, ডট ডট দেবে, এই উঠলো, এখানে তলা দিয়ে যাবে। বোঝা গেছে কি ঘটনাটা ঘটলো? এখানে ভেতর দিয়ে রক্তনালীর উপর দিকে উঠে গেছে, এটার নাম মহাধমনী। এটার নাম কি? মহাধমনী। মহাধমনী। এই মহাধমনী যেখান থেকে শুরু হয়েছে, ওর মুখে তো কপাট লাগানো আছে। এই কপাটটার নাম হচ্ছে অ্যাওর্টিক কপাটিকা। অ্যাওর্টিক, অ্যাওর্টিক কপাটিকা। অ্যাওর্টিক কপাটিকা। পালমোনারি কপাটিকা যেটা ফুসফুসের দিকে যে কপাটিকাটা উঠে চলে গেছে, আর পাশেরটার নাম হচ্ছে কি? এদিকেরটা অ্যাওর্টিক। এতেই শেষ নয়, আমাদের এই যে বাম অলিন্দ দিক যেটা দেখছি, এখানে কি আছে? এখান থেকে এখানে চারটি সরু সরু রক্তনালী এসে ঢুকেছে, দুটি, তিনটি, চারটি সরু সরু রক্তনালী এসে ঢুকেছে। এই নালীগুলোর নাম হচ্ছে ফুসফুসীয় শিরা। ফুসফুস থেকে এই শিরা নালীগুলো এসছে, ফুসফুসীয় শিরা। এখানে কি দেখতে পাচ্ছি? ডান নিলয়ের প্রাচীর ছেদে বাম নিলয়ের প্রাচীর কি বেশি পুরু? ডান নিলয়ের প্রাচীর থেকে বাম নিলয়ের প্রাচীরটা বেশি পুরু। এটা আমরা কি আঁকলাম? মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ। এই মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ পড়ার পরে আমরা পরের দিন মানে কি হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সংবহন প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয় সেই উদ্দেশ্যে এগিয়ে যাব। এবার একটু তাকাও, যে নালীপথে রক্ত প্রবাহিত হয় তাদেরকে বলে রক্তবাহ। যে নালীপথে রক্ত প্রবাহিত হয়, যে নালীপথে তাদের রক্তবাহ। রক্তবাহ, এই রক্তবাহ তিন রকমের আছে। রক্তবাহ তিন রকমের, একটা হচ্ছে শিরা, একটা ধমনী,
আর একটা রক্ত জালক। রক্ত জালক শিরা ধমনী রক্ত জালক। এটা সম্পর্কে একটু পড়িয়ে নেই। শিরা, যে নালীপথে রক্ত হৃৎপিণ্ডে এসে ঢোকে, এ দাদা নজরের দিকে, যে নালীপথে রক্ত রয়েছে, এই যে নিচের দিকে নিম্ন মহাশিরা, শিরা বলছি তো, এখান দিয়ে রক্ত এরকমভাবে ঢোকে, এদিকে তীর চিহ্ন দিচ্ছি, তাকাও, যে নালীপথে রক্ত হৃৎপিণ্ডে ঢোকে, তাকা, এই যে রক্ত নালীপথ, এই পথে হৃৎপিণ্ড রক্ত ঢোকে। আবার এখান থেকে শিরা, এই যে শিরা মানে রক্ত ঢোকার রাস্তা, আরে শিরা মানে রক্ত ঢোকার রাস্তা, যে নালীপথে রক্ত হৃৎপিণ্ড তাকে শিরা বলে। হলো, যে নালীপথে রক্ত হৃৎপিণ্ড থেকে বেরিয়ে যায় তাকে ধমনী বলে। যেমন এই যে এখান থেকে রক্ত বেরোবে, এই যে পথটা আমি এখানে দেখাচ্ছি, এই যে পথটা, এই পথটা কি রক্ত বেরিয়ে যাওয়ার পথ, এটার নাম ধমনী, দেখো ফুসফুসে ধমনী। আবার এখান থেকে রক্ত বেরিয়ে যাবে, এই বাম নিলয় থেকে এরকম বেরোবে, যে নালীপথে রক্ত বেরিয়ে চলে যায় তাকে বলে ধমনী। এখানে দেখ, এটা যদি শিরা হয়, এটা শিরা, এটা হচ্ছে ধমনী। কি দেখতে পাচ্ছি দুটোর মধ্যে, এটা শিরা, এটা ধমনী, দুটোর মধ্যে তফাৎ কিছু আছে? শিরার ভেতরের গাটা, শিরার প্রাচীরটা, দেওয়ালটা বেশি পুরু। এটা যদি 15 ইঞ্চি দেওয়াল, এটা 5 ইঞ্চি দেওয়াল আছে। এটা যদি 15 ইঞ্চির দেওয়াল গাঁথনি থাকে, মোট চওড়াকে দেওয়াল, এটার দেওয়ালটা কি পাতলা। তাহলে শিরা আর ধমনীর পার্থক্য হচ্ছে শিরার গাত্র পাতলা, কম পুরু, ধমনীর গাত্রটা পুরু। শিরার মধ্য দিয়ে রক্ত ধীর গতিতে প্রবাহিত হয়, ধমনীর মধ্য দিয়ে রক্ত দ্রুত গতিতে প্রবাহিত হয়। ধমনীতে রক্তের বেগটা বেশি, সরু পথ দিয়ে রক্ত দ্রুত যায়, সরু পথ দিয়ে রক্ত কীভাবে যায়? দ্রুত যায়। আর শিরা যদি কেটে যায়, টপ টপ করে রক্ত পড়ে, ফোঁটা ফোঁটা করে রক্ত পড়ে। শিরা কেটে গেলে কি হয়? টপ টপ। আর যদি ধমনী কেটে যায়, ফিনকি দিয়ে তীরের বেগে রক্ত পড়ে। যখন মুরগির গলাটা কেটে দেয় তখন রক্ত তীরের বেগে ছোটে, ধমনী কাটা পড়ে যায়। আমাদের হাত বা পা কোনো কারণে যদি কেটে যায়, চাকু দিয়ে বা কোনো ব্লেড দিয়ে বা কোনো কিছু দিয়ে ছোটোখাটো আঘাতে, তখন শিরাটা কাটে। আর যদি ডিপ হয়ে কেটে যায়, ডিপ হয়ে কাটলে তখন ধমনীটা কেটে যায়, তখন রক্ত তীরের বেগে বেরোবে। ধমনী কেটে গেলে বিপদ আছে, ধমনী কেটে গেলে তোমার অল্প সময়ের মধ্যে শরীর শক্ত সব বেরিয়ে চলে যাবে। যদি সেটা বন্ধ না করা যায়, মৃত্যু অনিবার্য হয়ে যাবে। আর শিরা কেটে গেলে ওটা মারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। শিরা কেটে গেলে রক্ত তঞ্চনের মধ্য দিয়ে রক্ত জমাট বেঁধে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। যাকে আমরা শিরা ধমনীর পার্থক্যের কথা বলছিলাম। শিরার প্রাচীরটা হচ্ছে পাতলা আর ধমনীর প্রাচীরটা হচ্ছে পুরু। শিরার মধ্য দিয়ে রক্ত ধীর গতিতে প্রবাহিত হয়, ধমনীর মধ্যে রক্ত দ্রুত গতিতে প্রবাহিত হয়। শিরার মধ্যে রক্তের চাপ কম, ধমনীর মধ্যে রক্তের চাপ বেশি, কারণ অল্প জায়গার মধ্যে রক্ত যখন যাবে তখন ওটা চাপ বেশি পড়ে। আচ্ছা, এবার শিরাতে কপাটিকা আছে, ধমনীতে কোনো কপাটিকা নেই। শিরায় কপাটিকা আছে, ধমনীতে কপাটিকা। আর একটা কি, শিরার মধ্য দিয়ে সাধারণত কার্বন ডাই অক্সাইডযুক্ত রক্ত প্রবাহিত হয়, আর ধমনীর মধ্য দিয়ে অক্সিজেনযুক্ত রক্ত প্রবাহিত হয়। ধমনীর মধ্যে দিয়ে কী হয়? অক্সিজেনযুক্ত রক্ত প্রবাহিত। এগুলো কোথা থেকে পাবো? ভিডিওর কথা শুনে নেবে, বইতেও তোমার আছে। এরপরে নিয়ে যা ভিতর থেকে, এই যে
এদিকে তাকাও। তার মানে এই দিকটা কি? এটা যদি শিরা বলি, এটা বলবো ধমনী, বলবো এর গাটা বেশি মোটা। এখানে আমি রক্তজালক করব, এইটুকুনাকে ছবি বানাও তাড়াতাড়ি তাড়াতাড়ি, তাই ক্রে ক্রে। এবার এই শিরা আর ধমনীর, যেখানে শিরা শেষ তারপরে ধমনী শুরু হবে, তার মাঝখানে থাকে রক্তজালক। রক্তজালকগুলো কেমন তাকাও। এই যে রক্তনালীটা আসছে, এখানে এরকম দুভাগে ভাগ হবে, তাকা, দুভাগে ভাগ হলো, এটা আবার ভাগ হবে, এটা দুভাগে ভাগ হবে, তাকাও, এরকম ভাগ হবে। তবে একটা জিনিস, এই ভাগগুলো যত সামনের দিক, এই ভাগগুলো কি হবে, সরু হতে থাকবে, মানে সরু, দেখ তুলনামূলক সরু আছে না। এদিক থেকে আবার আসুক, প্রথমে দুভাগ হলো, দুভাগ হয়েছে, আবার এখানে দুভাগ হচ্ছে, ঘটনাটা বুঝতে পারছো তো? যে রক্ত যখন এখান থেকে কি, এই যে এইখান থেকে যদি রক্তটা আসে, এবার ভাগ হচ্ছে বিভিন্ন দিকে, আবার এদিক দিয়ে একসঙ্গে হয়ে জুড়ে যাবে। বোঝা গেছে? এটা হচ্ছে রক্ত জালক, রক্তজালক। বাড়িতে শিরা ধমনির পার্থক্যগুলো পড়ে আসবে, আর যতটুকু পড়ানো